বোরিং লাইফ থেকে রিলিফ পেতে মনে হয় কাছে পিঠে কোথাও একটু ঘুরে আসি। হাতে ছিল দিন তিনেকের ছুটি, তাই একটা ছোট্ট ট্রিপের প্ল্যান করে ফেললাম। আমার 9 পিক্স ভিডিওর এই ঘুরতে যাওয়ার গল্পে আজকে দেখে ফেলবো পূর্ব ভারতের বিহার রাজ্যের সাসারাম ও তার আশেপাশের বেশ কিছু ট্যুরিস্ট ডেস্টিনেশনস। এই ছোট্ট বাজেট ট্রিপেই আপনারা দেখে ফেলতে পারবেন পাগল করা কিছু সিনিক বিউটি। রোহতাস, কৈমুরের এইসব এলাকাগুলোতে আপনারা দেখতে পারবেন মন ভালো করে দেওয়ার মতো কিছু ঝর্ণা, পাহাড়, জঙ্গল ও মন্দির। আমি নিশ্চিত এই ভিডিও দেখার পর আপনারা এই ট্যুর প্ল্যান করে ফেলবেন। তাই আর দেরি না করে চলুন আমরা দেখা শুরু করি এই গোটা গল্পটা। গল্পটা শুরু হলো আমার হোম টাউন সুভাষগ্রাম থেকে। প্রথমে বাড়িপুল্যকালে পাড়ি দিলাম শিয়ালদাহ, তারপর পাতাল পথে গঙ্গার তলা দিয়ে সোজা উঠলাম হাওড়ায়। আমরা এখন হাওড়া স্টেশনে রয়েছি, আর আমরা আজকে যে ট্রেনটা ধরবো সেটা হলো 13009 দুন এক্সপ্রেস। আর আমরা আজকে হাওড়া থেকে জার্নি করছি অল দ্য ওয়ে টু সাসারাম। রাত 9:25 ট্রেন ছাড়তে শুরু হলো আমাদের বাংলা থেকে বিহার পথে যাত্রা। এক্সাইটমেন্টের না ঘুমানো রাতটা পার করে চোখ খুলে বাইরে তাকাতেই দেখি ট্রেন আমাদের গন্তব্যের বেশ কাছে পৌঁছে গেছে। সোন নদীর মধ্যে দিয়েই আমরা ঝাড়খণ্ডকে পিছনে ফেলে বিহারে ঢুকে গেলাম, আর 573 কিলোমিটার রাস্তা পার করে প্রায় 10 ঘন্টায় আমরা আমাদের গন্তব্য স্টেশন সাসারামে ঢুকে গেলাম। রেল ওভারব্রিজ পার করে নিচে নামতেই চোখে পড়ল সাসারাম রেল স্টেশনের রিটায়ারিং রুমটিকে, আর তার সামনেই দেখতে পেলাম অজস্র ভাড়া গাড়ির ব্যবস্থা রয়েছে। আর এখান থেকেই আমাদের 2 দিনের প্রয়োজনীয় ভাড়ার গাড়িটা করে নিয়েছিলাম। 1000 বা 1500 টাকার অনেক হোটেলও পেয়ে যাবেন এই বড় রাস্তাটি পার করলে। কাগজপত্র দেখিয়ে আমরা ঢুকে গেলাম রিটায়ারিং রুমে। বেশ প্রশস্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন গোটা রুম ও টয়লেটগুলো। কিছুক্ষণ বাদে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখি আমাদের বেড়ানোর ভাড়া গাড়িটা একেবারে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে। ব্রেকফাস্টে বিহারের স্থানীয় বিখ্যাত লিট্টি চোখা খেয়ে এবার আমাদের সাইট সিন করা শুরু হয়ে গেল। দিনটা আমরা শুরু করলাম কৈমুর ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির মধ্যে ধোয়াকুণ্ড নামের একটা জলপ্রপাত দেখার মধ্যে দিয়ে। সাসারামের কৈমুর পাহাড়ের উপরে এই জলপ্রপাতটি অবস্থিত। পাহাড় চড়তে ধরা দিল অসাধারণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। চলুন দেখিয়ে দিই তারই কিছু নমুনা। তবে বলতেই হবে রাস্তাঘাটের অবস্থা এখানে খুবই খারাপ। ধোয়াকুণ্ড পৌঁছে গাড়ি থেকে নেবেই ওয়াচ টাওয়ার থেকে ভিউগুলোকে ক্যামেরায় ক্যাপচার করতে শুরু করে দিলাম। চলুন বন্ধুরা এবার কাছে গিয়ে জলপ্রপাতটিকে দেখা যাক। কাব নদীর জলেই পুষ্ট এখানকার প্রধান 3টি জলপ্রপাত। 37 মিটার উঁচুর থেকে ধোঁয়ার আকারে নিচে পড়ে বলেই এই জলপ্রপাতের নাম ধোঁয়াকুণ্ড। এর অদূরেই আছে মানঝার কুণ্ড। এখানে বহু স্থানীয় মানুষ ভিড় জমান পিকনিক আর স্নান করার জন্য। আর সব শেষে আমরা চলে গিয়েছিলাম সীতাকুণ্ড দেখার জন্য। এখানে কাব নদীর জলের গতি সবচাইতেই বেশি বলে মনে হলো। এখানকারও প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। তবে
বিহার গভর্নমেন্ট এখানে সকল মানুষকে স্নান না করারই পরামর্শ দিয়েছে। পাহাড় থেকে নেমেই চলে গেলাম তারাচণ্ডী মন্দির দর্শন করতে। সাসারামের সবচেয়ে প্রাচীন মন্দিরগুলোর মধ্যে এটি অন্যতম। মনে করা হয় 51 সতীপীঠের মধ্যে এটি অন্যতম একটি সতীপীঠ। পুরাণ অনুযায়ী মায়ের ডান চোখ এখানেই পতিত হয়েছিল। রাজপুত রাজাদের কুলদেবী ছিলেন এই তারাচণ্ডী মা। দুপুরের খাওয়া দাওয়া সেরে এবারে আমরা দেখতে চলেছি বিহারের রোতাস জেলার বিখ্যাত একটি মন্দির ও জলপ্রপাত। বলে রাখি, আপনাদের ভাড়া গাড়ি দাঁড় করিয়ে এখানে মাথা পিছু 10 টাকা ভাড়া দিয়ে টোটো করে মূল মন্দির ও জলপ্রপাতের কাছে যেতে হয়। চাইলে সাফারি গাড়িও আপনারা ভাড়া করতে পারেন। পুরো টোটো ভাড়া করতে প্রায় 50 টাকা লেগে যাবে। গন্তব্যে পৌঁছাতেই নজর কাড়বে দুটো জিনিস। এক, আপনাদের ডান হাতের সুবিশাল পাহাড়, আর 2, এই দুষ্টু বদমাশ বাঁদরগুলো। দূরের সবুজ ব্রিজটা ধরে জলপ্রপাতকে পাশে রেখে চলে যেতে পারবেন ভবানী মায়ের মন্দিরের কাছে, কিন্তু সেখানে কাজ চলছিল বলে ব্রিজের নিচ থেকে অতি ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। বয়স্করা তাই দূর থেকেই মাকে প্রণাম করে ফিরে যাচ্ছিলেন। কাছে গেলে এই জলপ্রপাতের জল আপনাদেরকে রীতিমতো ভিজিয়ে দেবে। তবে অপূর্ব সুন্দর এই গোটা জলপ্রপাত এলাকাটা। প্রাচীন বিন্ধ্য পর্বতের অংশ হল এই কৈমুর পর্বত। রোহতাস মালভূমির মধ্যেই বিখ্যাত তুতলা ভবানী মায়ের মন্দিরটি অবস্থিত। এবার আমরা প্রবেশ করলাম শেরশাহ সুরির টুম্বের সামনে। ভারতীয় ও আফগান স্থাপত্যের মেলবন্ধনেই এই স্থাপত্যটি তৈরি হয়েছে। আর এনার তৈরি একটা বিখ্যাত রাস্তা হলো জিটি রোড। ম্যানমেড একটি লেকের উপরে স্থাপন করা হয়েছে গোটা টুম্বটি। শেরশাহ সুরি কিন্তু মুঘল সম্রাট হুমায়ুনকে হারিয়ে মুঘলদেরকে ভারত থেকে বিতাড়িত করে। গোটা টুম্বটি তৈরি হয় বেলে পাথর দিয়ে। এই সাসারামেই শেরশাহ সুরির জন্ম ও মৃত্যু ঘটে। 1540 থেকে 1545 এডিতে তৈরি হয় শেরশাহ সুরির এই টুম্বটি। অনেকেই এই শেরশাহ সুরির টুম্বকে সেকেন্ড তাজমহল অফ ইন্ডিয়া বলে থাকেন। এবারে আমরা চলে এলাম ইন্দ্রপুরী ড্যাম দেখতে। সোন নদীর উপর বানানো এই ড্যামটা 4616 ফিট লম্বা এবং এটি পৃথিবীর 4th লম্বা ব্যারেজ। 1968 সালে তৈরি হয় এই ইন্দ্রপুরী ড্যাম। বিকেলের সুন্দর আবহাওয়ায় আমরা এই ইন্দ্রপুরী ড্যামটা দেখেছিলাম। স্পিরিচুয়াল গুরু পাইলট বাবার আশ্রমে আমাদের পৌঁছাতে বেশ দেরি হয়ে গিয়েছিল। প্রথম দিন একেবারে সন্ধ্যের দিকে আমরা এই আশ্রমে এসে উপস্থিত হই। আসলে এই পাইলট বাবা একজন ভারতীয় এয়ারফোর্সের পাইলট ছিলেন, তাই জন্য এই আশ্রমের নামই পাইলট বাবার আশ্রম। সাসারাম, হরিদ্বার, নেপাল, জাপানে ওনার অনেক আশ্রম রয়েছে। এই আশ্রমে ঢুকলে প্রথমেই আপনাদের যেটা নজর কাড়বে তা হলো বিশাল শিব ঠাকুরের মূর্তি। এছাড়াও এই আশ্রম জুড়ে রয়েছে অজস্র বড় বড় দেবদেবীর সিমেন্টের তৈরি সুন্দর সাজানো মূর্তি।
গোটা আশ্রমটা আমরা ঘুরে দেখলাম এবং যা মনে হলো আরও 1 থেকে 1.5 বছর লাগবে গোটা আশ্রমটা রেডি হতে। আর এইভাবেই আমাদের প্রথম দিনের সাসারাম ভ্রমণ শেষ হলো। গুড মর্নিং বন্ধুরা ফ্রম সাসারাম। আজকে ডে 2, আজকেই আমাদের সাসারাম ট্রিপের শেষ দিন। তাহলে চলুন আজকে সারাদিন আমরা ঠিক কোন কোন জায়গাগুলো এক্সপ্লোর করব সেগুলোই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর আমার তোলা সমস্ত ফটোগ্রাফি আমি আমার ইনস্টাগ্রাম আর আমার ফেসবুক পেজে দিয়ে দিই, একই নামে আছে 9 পিক্স ভিডিও, সেগুলোকে কিন্তু চেক আউট করতে ভুলবেন না। চলুন দিনটা শুরু করা যাক। দ্বিতীয় দিনের শুরুতে আমরা যাচ্ছি জগদহবা ড্যামের দিকে। হাইরোড থেকে গ্রামের ভেতর ঢুকতেই পরিবেশ একেবারে পাল্টে গেল। একটু ব্রেকফাস্ট সেরে আমরা এগিয়ে চললাম প্রায় 77 কিলোমিটার দূরের জগদহবা লেকের দিকে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অনবদ্য। তো আমরা এখন চলে এসেছি বাঁধের উপরে। আপনারা জাস্ট কিছু সিনেম্যাটিক শট এনজয় করুন, কতটা সুন্দর দেখুন গোটা এলাকাটা। বর্ষার কারণে এখানকার পাহাড় আর লেকের সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায়। দূর থেকে বৃষ্টি আসছে আমাদের দিকে। আমরা বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে আবার গাড়িতে উঠে পড়লাম। এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। বৃষ্টি মাথায় নিয়েই চড়া শুরু করলাম আমরা কৈমুর পর্বতমালা। এবার আমরা দেখতে যাচ্ছি একটি ইকো ট্যুরিজম স্পট। মাথাপিছু 20 টাকা টিকিট কেটে গেটের ভিতর আমাদের গাড়ি ঢুকে গেল। যেতে যেতে পাহাড়ের মাথায় চোখে পড়বে কর্কটগড় গ্রামটিকে। বন্ধুরা, এই পার্কেই বিহার সরকার প্রথমবার গড়ে তুলেছেন একটি কুমির সংরক্ষণ কেন্দ্র। বেশ বড় সাজানো গোছানো পার্ক এটি। আর কর্মনাশা নদীর তীরে এই হলো সেই বিখ্যাত কর্কট ওয়াটারফল। এই জলেই কুমিরদের বাসস্থান। এককালে এখানে মুঘল ও ব্রিটিশরা কুমির শিকার করতে আসত। বলা বাহুল্য এটা কৈমুর ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির অন্তর্গত। 300 ফিট ওয়াইড আর 100 ফিট হাইটের এই ওয়াটারফলস। আরও একটা অদ্ভুত ব্যাপার জানেন কি? এই জলপ্রপাতের ওপারের ভূমিটি কিন্তু উত্তরপ্রদেশ। দিনের একটা বড় সময় আপনাদের পার হয়ে যাবে এই কর্কটগড় দর্শন করার জন্য। বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা আবার এগিয়ে চলেছি পরের গন্তব্যে। এবার আমাদের গন্তব্য মুন্ডেশ্বরী মন্দিরের দিকে। মনে করা হয় এই মন্দির পৃথিবীর ওল্ডেস্ট ফাংশনাল মন্দিরগুলোর মধ্যে একটি। মন্দিরে যাওয়ার সময় যে ভিউগুলো আপনারা পাবেন সেগুলোও কিন্তু অসাধারণ। টিকিট করে আমরা আবার পাহাড় চড়া শুরু করলাম এই মন্দির দর্শন করার জন্য। গাড়ি দাঁড় করিয়ে চড়লাম প্রায় 200টা সিঁড়ি। বন্ধুরা, খুব রেয়ার নাগারা স্টাইলে তৈরি এই মন্দিরটি। প্রাচীন অর্থের ছাপ রয়েছে এই মন্দিরের বাইরে ও ভিতরে। মা মুন্ডেশ্বরী ও ভগবান শিব ঠাকুর এই মন্দিরের প্রধান আরাধ্য দেবতা। আর খুব স্বাভাবিকভাবেই মনে করা হয় বহিরাগতদের হাতে এই গোটা মন্দিরটা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল।
মন্দিরের স্ট্রাকচারটা অক্টাগোনাল। প্রাচীন যজ্ঞস্থল থাকলেও এখানে নেই কিন্তু কোনো বলির প্রথা। এএসআই এই মন্দির ও ধ্বংসাবশেষকে রক্ষণাবেক্ষণ করে চলেছেন। সময়ের সাথে যুদ্ধ করে দিনের একেবারে শেষে আমরা এগিয়ে চলেছি এই ট্যুরের শেষ গন্তব্য দুর্গাবতী রিজার্ভারের উদ্দেশ্যে। দিনের পড়ন্ত আলোয় এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমরা খুবই এনজয় করেছিলাম। পাহাড় ও দুর্গাবতী নদীর পাশেই এই বাঁধ। এই বাঁধে বোটিং করতে জনপ্রতি 100 টাকা করে নেওয়া হয়ে থাকে। এই দুর্গাবতী রিজার্ভারকে অনেকেই করমচাঁদ ড্যাম বলেও চেনে। এই করমচাঁদ ড্যাম সাসারাম থেকে প্রায় 41 কিলোমিটার দূরে অবস্থিত। শিপ্রা এক্সপ্রেস 9টা 35 নাগাদ আমাদের এই সাসারাম রেলওয়ে স্টেশনে আসবে, আর কালকে সকাল 7টা নাগাদ আমরা হাওড়া নেমে যাব। ভিডিওটা দেখেছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও যখন দেবো তখন তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এরকমই আরও অনেক সুন্দর সুন্দর ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে আমি ফিরে আসবো, আপনাদের হোস্ট সায়ন। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, টেক কেয়ার, পিস।